দেখে নেব খেলার সময় শিরোনাম। অলিখিত ফাইনালে কাল মুখোমুখি বাংলাদেশ পাকিস্তান। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বিশ্রামে ছিলেন বেশিরভাগ ক্রিকেটার। ভুল শুধরানোর টোটকা দিলেন তালহা জুবায়ের। ভারতেই হবে নারী সাব চ্যাম্পিয়নশিপ। 25 মে থেকে 7 জুন গোয়ার নেহরু স্টেডিয়ামে বসবে 2026 আসর। বৈরিতা ভুলে বাংলাদেশ পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী এবং লা লিগায় বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ এলচে। ইউসিএল এর হারের তিক্ততা ভুলে ওয়েস্ট হ্যামের আতিথ্য নেবে ম্যানচেস্টার সিটি। শুরুতেই বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজের খবর। অলিখিত ফাইনালের সামনে দাঁড়িয়ে দুই দল। সিরিজ বাঁচাতে খোলা নেই জয় ভিন্ন কোনো পথ। র্যাঙ্কিংয়ের কারণে পাকিস্তানের চেয়ে ম্যাচের গুরুত্ব বেশি বাংলাদেশের কাছে। অবশ্য এমন ম্যাচের আগের দিন নাজমুল হোসেন শান্তবাদে বাকিরা ছিলেন বিশ্রামে। ঘুরে দাঁড়াতে শান্ত সাইফদের ভুল শুধরাতে বললেন কোচ তালহা জুবায়ের। মিরপুরে ম্যাচ শুরু দুপুর 2:15। শিক্ষক আছে, ছাত্র নেই। অলিখিত ফাইনালের আগে এমনই চিত্র। কোচিং স্টাফের সদস্যরা মাঠে আসলেও আসেনি স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। ব্যতিক্রম অবশ্য নাজমুল হোসেন শান্ত। শেষ এক বছরে একটা 50 নেই ওয়ানডে ক্রিকেটে। পাকিস্তান সিরিজের 2 ম্যাচেই পরাস্ত হয়েছেন গতির সামনে। তাই ফাস্ট বোলিংয়ের বিপক্ষেই এদিন ছিল শান্তর ব্যাটিং অনুশীলন। অবশ্য টাইগার টপ অর্ডারে থাকা বাকিদের অবস্থাও শান্তর মতোই। দ্বিতীয় ওয়ানডের ভরাডুবিতে তাই সাইফ শান্তদের দায় দিলেন কোচ তালহা জুবায়ের। শেষ ম্যাচে সুযোগ পেতে পারেন স্কোয়াডে থাকা সৌম্য সরকার। আপনার যখন 275-এর একটা টার্গেট আপনি চেস করতে নেমেছেন, অবশ্যই আপনার টপ 4-এর থেকে একজনের 40-50 ওভার্সের মধ্যে ঢুকতে হবে, একজনের একটা বড় ইনিংস খেলতে হবে, যেইটা আমাদের ল্যাকিং ছিল লাস্ট গেমে। সো আমাদের আর্লি 3 উইকেট পড়ে গেছে। সো 4 ওভার 3 বলের মধ্যে আমার 3 উইকেট পড়ে গেছে। তারপরে আবার একটা বৃষ্টির একটা ইন্টারাপশন। সো আপনি 10 ওভারে যদি 3 উইকেট চলে যায়, তাহলে ওয়ানডে ক্রিকেটে জেতার পসিবিলিটিটা অনেক কমে যায়। বাংলাদেশের মতো পাকিস্তান দলও এদিন হোটেল বন্দির সময় কাটায়। দ্বিতীয় ম্যাচে দলটার প্রত্যাবর্তন আত্মবিশ্বাস যোগাবে। একই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে সিরিজ নির্ধারণী ম্যাচেও। সালমান আগার রানআউট বিতর্ক উত্তাপ ছড়িয়েছে এই সিরিজে। শাস্তি পেয়েছেন পাক ব্যাটার, তবে উত্তাপ তো রয়ে গেছে। সিরিজ নির্ধারণী ম্যাচে সেরাটা দিতে চাইবে অতিথিরাও। সেরাটা দেওয়ার বিকল্প নেই বাংলাদেশের সামনেও, তবে ফলাফল পক্ষে আনতে উন্নতি আনতে হবে ব্যাটিং ইউনিটে। তালহা জুবায়েরও মনে করেন ভুল ত্রুটি কম করলেই সিরিজ নিশ্চিত করা সম্ভব। দেখেন, পাকিস্তান প্রথম ম্যাচ থেকে যেই শিক্ষাটা নিয়ে ওরা ব্যাটিং করেছে, কিংবা ওরা যেই ভুলটা থেকে ওরা ওগুলো ভুল শুধরে সেকেন্ড ম্যাচে কামব্যাক করেছে। সো আমরাও সেকেন্ড ম্যাচে আমাদের ভুল ছিল, ওই ভুলগুলো যদি আমরা ওভারকাম করতে পারি, সো মিস্টেকের সংখ্যা যার বেশি কম থাকবে তার দিকে গেমটা থাকবে। সো আমাদের যেই ভুলগুলো ছিল ব্যাটিংয়ে বলেন বোলিংয়ে বলেন, ওই জায়গাগুলো যদি আমরা মিনিমাইজ করতে পারি তাহলে আমাদের দিকে গেমটা থাকবে। 2027 বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে প্রতিটি ওয়ানডেই গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। এপ্রিলে আরও 3 ওয়ানডে আছে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর মে মাসে হালনাগাদ হবে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ পাকিস্তান ম্যাচ নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে আছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক ভাই, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। আমরা গতকালে আগামীকালের ম্যাচের প্রিভিউটি দেখছিলাম। অলিখিত ফাইনাল যেহেতু দুটো দলই একটি একটি করে ম্যাচ জিতেছে। আসলে প্রথম ওয়ানডেতে পাকিস্তান কলাপস করেছে, ঠিক আমরাই তার রিপিট করেছি সেকেন্ড ওয়ানডেতে। এই ম্যাচটা কেমন প্রত্যাশা করছেন? ধন্যবাদ। না, আমার মনে হয় একটা ভালো খেলা হবে। আচ্ছা, এই জন্য যে দুই দলই মরিয়া হয়ে থাকবে জেতার জন্য, ইকুয়ালি স্ট্রং সাইড বলে আমি মনে করি। আমার মনে হয় যে হয়তো এক্সপিরিয়েন্সের দিক দিয়ে বাংলাদেশের এক্সপিরিয়েন্সটা অ্যান্ড বাংলাদেশের অলরাউন্ড সাইডটা আমি আই থিঙ্ক উড বি স্ট্রঙ্গার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার, একটা জিনিস হচ্ছে আমাদের যে টপ অর্ডার ব্যাটিং, টপ অর্ডার মিডল অর্ডার সব কিছু মিলিয়ে হিউজ পটেনশিয়ালস আছে, প্রুভেন প্লেয়ার্স আছে, এক্সপিরিয়েন্স তো বললামই। এখন এদেরকে কাজে লাগাতে হবে। আমার মনে হয় যে সবচেয়ে বড় দায়িত্ব হবে মেহেদী হাসান মিরাজের। ফার্স্ট অফ অল, হি ইজ দ্য ক্যাপ্টেন, নট ইন দ্য বেস্ট অফ ফর্ম। অনেক কিছু তার উপরে, এবং তার উপরে একটু প্রেশার আছে এই জন্য যে ক্যাপ্টেন্সি নিয়ে তার একটা কথাবার্তা হচ্ছে, তো সেই জন্য আমার মনে হয় তার
একটু চাপে থাকবে। চাপটা বেশি থাকবে। এইটাতে কি বাড়তি চাপ অ্যাড করতে পারে কিনা গেল মানে সেকেন্ড ওয়ানডেতে যে রান আউটটা নিয়ে বেশি বিতর্ক হচ্ছে সালমান আলী আকার, যে আসলে লিগ্যাল বাট স্পোর্টসম্যানশিপের বাইরে গিয়ে কাজটা করেছে, এটা কি একটু বাড়তি চাপ হতে পারে কিনা? এখন হি হ্যাজ টু বি ম্যাচিওরড ইনাফ, মেন্টালি স্ট্রং হতে হবে, কারণ এটা এন্টায়ারলি হিজ ডিসিশন অ্যান্ড হি ইজ রাইট। সেও নিজে বলেছে যে উইদিন দি লস অফ দ্য গেম আমি ছিলাম। হ্যাঁ, এখন স্পোর্টসম্যান স্পিরিট হচ্ছে কি হচ্ছে না, ইট ইজ আপ টু পিপল টু জাজ। আমার মনে হয় যে ইফ ইজ মেন্টালি স্ট্রং অ্যান্ড মেন্টালি টাফ, আমার মনে হয় ওটাকে তার খুব একটা বদল হওয়ার কথা না, করতে দেওয়া উচিত, যেহেতু পেশাদার ক্রিকেটার। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এবং ইজ দ্য ক্যাপ্টেন, আমার মনে হয় সবচেয়ে বেশি তার ফোকাস হওয়া উচিত হবে তার নিজের ব্যাটিং, নিজের পারফরমেন্স। এক্স্যাক্টলি, হি ইজ নট জাস্ট আ টপ অফ স্পিনার, অলরাউন্ডার, বোথ ব্যাটিং অলরাউন্ডার অ্যাজ ওয়েল অ্যাজ বোলিং অলরাউন্ডার এবং ক্যাপ্টেন অফ দ্য শিপ, সুতরাং তার উপর হচ্ছে অনেক বেশি রেসপন্সিবিলিটি। বাট আনফর্চুনেটলি লাস্ট ওয়ানডেতে আমরা মানে মারাত্মকভাবে হচ্ছে আমাদের ব্যাটিংটা কলাপস করেছে। যে উইকেটে পাকিস্তান এত সাবলীলভাবে ব্যাটিং করে গেল, সেখানে আমাদের কলাপস করার কারণটা কি ছিল? জাস্ট রেসপন্সিবিলিটির অভাব, নাকি হচ্ছে প্রথম ওয়ানডেতে আমরা খুব ডমিনেটিং একটা উইন পেয়েছিলাম, একটু ওভার কনফিডেন্ট হয়ে গিয়েছিল? না, আমার মনে হয় যে প্রথম দিকে যখন ব্যাটিং করে বাংলাদেশ, প্রথম দিকে একটুখানি, আমি ঠিক আনইভেন বলবো না, আচ্ছা, কিন্তু যে ধরনের বাউন্স কিংবা যে ধরনের অ্যাডভান্টেজ পাচ্ছিল পাকিস্তানি বোলাররা, সেখানে ব্যাটসম্যানরা খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছিল না। শান্তর বলটা, তাকে বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছিল যে বল কেপ্ট লো, দুই একটা বল হয়তো বা একটু লো ছিল। তানজিদ তামিম, আমার মনে হয় ভেরি ফার্স্ট বল। তো এই জিনিসটা এই লেভেলের ক্রিকেটে এই ধরনের বোলারের এগেনস্টে যদি আমরা উইকেটে খুব বেশি কমফোর্টেবল ফিল না করি, ইভেন ইটস এ গুড উইকেট, কোনো এক্সকিউজ আমি দেখাচ্ছি না, ওইটা একটা কারণ ছিল। এবং আরেকটা যেটা সবচেয়ে বড় সমস্যা, আমার সাথে আই থিঙ্ক ইউল এগ্রি উইথ মি, ধারাবাহিকতার। এটা তো বাংলাদেশের চিরাচরিত সমস্যা, মানে একদম। তো তানজিদ তামিম দেখেন, আমি কোনো প্রোগ্রামে যেন বলছিলাম যে এই একটা ছেলেকে অসাধারণ ব্যাটিং করে, অসাধারণ ট্যালেন্ট, অসাধারণ ব্যাটিং করে, কিন্তু কনসিস্টেন্সি না। একটা ইনিংস ভালো খেলবে, পরের ইনিংস ইউ নট টু শিওর যে এই ইনিংসে সে 30-40 কিংবা আবার সেই রিপিট করবে কিনা পারফরমেন্স, আমি দেখিনি আজ পর্যন্ত। ইশতিয়াক ভাই, এই জায়গা থেকে আমি জানি না উদাহরণটা টানা ঠিক হবে কিনা, তারপর যদি লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালের কথা বলি বা টি-20 ওয়ার্ল্ড কাপের কথা বলি, সঞ্জু স্যামসনের কথা অনেক জায়গায় উঠে এসেছে। লাস্ট 3টা ম্যাচ মোটামুটি একাই, মানে বলা যেতে পারে টি-20 ওয়ার্ল্ড কাপটা ইন্ডিয়াকে গিফট করেছে সে। এবং তার একটা ইন্টারভিউ পড়েছিলাম, সে লাস্ট ওয়ার্ল্ড কাপ যেটা হচ্ছে রোহিত শর্মার ইয়েতে জিতলো ইন্ডিয়া, ইউএসএ ক্যারিবিয়ান ইয়েতে, সে স্কোয়াডে ছিল, সে সুযোগ পায়নি। তখন থেকে তার একটা ক্ষুধা ছিল, আমি যদি কখনো সুযোগ পাই আমি আমার দলে এইভাবে অবদানটা রাখতে চাই, এবং সেটা সে, তার কাছে অপরচুনিটিস এলো এবং সেটার একেবারে সেটা সে করে দেখালো। এই জায়গাটাই কি হচ্ছে আমাদের ক্রিকেটারদের ক্ষুধার কি একটু অভাব আছে কিনা? দুইটা এক্সাম্পল দিই। সঞ্জু স্যামসন তো দেখিয়ে দিল। অভিষেক শর্মা অসাধারণ, মানে দারুণ একটা ফর্ম ছিল, পরপর তিনটা ডাক, ওকে খেলাবে কি খেলাবে না, তারপরে ইনজুরি নিয়ে একটা ছিল। এতই ভরসা ছিল ওর উপরে যে তাকে চান্স দিল, হি স্কোরড 50। এটা একটা গেল। অ্যান্ড লুক এট দ্য ওয়ে নাম্বার 3 ব্যাটসম্যানটা যে ঈশান কিষান, লুক এট হিম, লুক এট দ্য ওয়ে হি ইজ কাম ব্যাক। সেও কিন্তু খুবই মারমুখী প্লেয়ার, এবং ইন্ডিয়ান এই দলে ফেরত আসাটা কিন্তু যে সে ব্যাপার না, চারটে কথা না। সো এইখানে আমরা এক্সাম্পল দিতে পারি যে তাদের ক্ষুধা কতখানি, ডিটারমিনেশন কতখানি হার্ড ওয়ার্ক করে, কতখানি নিজের খেলা সম্বন্ধে তারা, এবং তাদের সাপোর্ট স্টাফ, সিনিয়র্স, অনেক ধরনের তাদের অ্যাভিনিউজ আছে, তাদের মাধ্যম আছে যার দ্বারা দে ক্যান মেক আ সাকসেসফুল কাম ব্যাক। অ্যান্ড দ্যাট ইজ 3 প্লেয়ার্স যাদের আমরা নাম বললাম, কিন্তু আমাদের প্লেয়ারদের মধ্যে তারাও কিন্তু হিউজলি পটেনশিয়াল, অনেক ট্যালেন্টেড, কিন্তু ওই জায়গাটাই ঘাটতিটা থেকে যাচ্ছে, এবং এটা এই ওষুধটা আসলে কোথাও পাওয়া যাচ্ছে না যে একটা ধারাবাহিকতা রাখতে হবে। এখানে মুশফিক রহিম ক্যান বি অ্যান এক্সাম্পল। আমাদের কি, উই ডোন্ট নিড টু গো ফার, আমাদেরকে এই সঞ্জু স্যামসন কিংবা ঈশান কিষানদের এক্সাম্পল টেক আ লুক এট মুশফিক রহিম। মুশফিক রহিম ইজ ওয়ান প্লেয়ার যে কিনা ভেরি হার্ড ওয়ার্কিং, ভেরি ডেডিকেটেড, এবং আমার মনে হয় একটা এক্সাম্পল সেট করেছে। এক্সট্রা হার্ড ওয়ার্ক বলতে যেটা বোঝায়, যেটা আমরা শান্তকে দেখলাম আজকে, these are the things that আমাদের মাহমুদ আল রিয়াদকেও, মাহমুদ আল রিয়াদও কিন্তু যেভাবে ফেরত এসেছে, যেভাবে ওয়ার্ল্ড কাপটা খেলেছিল,
মারাত্মক ফর্ম, কেউ তাকে গণায়ও ধরেনি, এমন একটা অবস্থা ছিল যে ইট ওয়াজ হিউম্যানলি নট পসিবল টু মেক আ কামব্যাক। একটা ইন্টারভিউতে সে বলেছিল যে তাকে সেন্টার উইকেটে প্র্যাকটিস করতে দেওয়া হয়নি, সেই জায়গা থেকে সে এসে এরকম একটা পারফরমেন্স করে না, আমরা তো তখন ভিডিও ক্লিপিংস দেখতাম যে সে কিভাবে একা একা প্র্যাকটিস করছে, কারোর সাথে কথা বলছে না, বোঝাই যাচ্ছে দিস ম্যান মিনস বিজনেস, হি ইজ গোইং টু মেক আ কামব্যাক, এবং সে করে দেখালো। সুতরাং আমাদের হচ্ছে এই সিরিজটা জেতার জন্য আমাদের যে ডিটারমিনেশন সেটা আসলে খুবই জরুরি। ইচ ইন্ডিভিজুয়াল প্লেয়ারদেরকে ইয়ে করতে হবে। দেখ ভাই, এই যে স্পোর্টসম্যানশিপের কথা বলছিলাম এবং অ্যাগ্রেশন বা হচ্ছে ক্ষোভ যেটাই ঝাড়ি না কেন, দিন শেষে কিন্তু আসলে ওই স্পোর্টসম্যানশিপ বা হচ্ছে একটা লর মধ্যে থাকতে হয় আমাদের, সেটাই কি হচ্ছে আইসিসি দেখিয়ে দিল কিনা বা ম্যাচ রেফারিরা লয়ের মধ্যে মেহেদী হাসান মিরাজ ছিল, হ্যাঁ এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, আনডাউটেড। এবং সে হয়তো বা কোনো একটা সময়ে অনুতপ্ত হবে। আচ্ছা, স্পোর্টসম্যান স্পিরিট এখন আমরা কে কিভাবে নেই, হ্যাঁ সে ঠিক ওই মুহূর্তে ইটস হার্ড টু অ্যাকচুয়ালি মেক আ স্প্লিট ডিসিশন। আমি এখানে তো স্পোর্টসম্যান স্পিরিট দেখাবার জন্য শুধু খেলছি না, এখন প্রফেশনাল কম্পিটিটিভ ম্যাচ খুব বেশি কমার্শিয়াল হয়ে গেছে। হ্যাঁ। ইয়েস, খুব ম্যাচিওরড একজন হতো, অনেক দিন খেলার একটা অভিজ্ঞতা, অনেক দিনকার বিশাল সে একটা ওই প্রোফাইলের প্লেয়ার, ঠিক আছে, মানাতো হয়তো বা তাকে। কিন্তু এখানে আমার মনে হয় যে যদি করতে পারতো তো খুবই ভালো, অনেক সম্মান পেত, নিজের কাছেও হয়তো ভালো লাগতো, বাট এখানে খুব আপনি তাকে দোষ দিতে পারেন না। দোষ দিচ্ছি না, তবে হয়তো অফ দ্য ফিল্ড কিছু বিষয় আছে, ক্রিকেটাররা শুধু যে মাঠেই লড়াই করে তা না, মাঠের বাইরেও কিছু সম্পর্ক থাকে, সেইখানে যদি কখনো মুখোমুখি হয়ে যায় হয়তো বিব্রতকর একটা পরিস্থিতি। যেমন সলমান আলী আগা যেটা সে করেছে, that was also not sportsman like, এক্স্যাক্টলি, এবং যে জন্য সে শাস্তি পাচ্ছে। ইশতাক ভাই, একটু অন্য প্রসঙ্গ না, এই রিলেটেড প্রসঙ্গে যেতে চাই। বাংলাদেশের জন্য এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সামনে ইকুয়েশন রয়েছে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ সরাসরি কোয়ালিফাই করার। আমরা এখন র্যাঙ্কিং এর 10 নম্বরে আছি। এই সিরিজটা যদি হচ্ছে তাদের হোয়াইট ওয়াশ করতে পারতাম, তাহলে হচ্ছে আমাদের খুব বেস্ট চান্স ছিল 9 নম্বরে চলে যাওয়ার। যদিও টপ 8-এ থাকলেই আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারবো সরাসরি, বাট টপ 9-এ থাকলেও একটা চান্সেস রয়েছে, যেহেতু হোস্ট হিসেবে দক্ষিণ আফ্রিকা বেশ উপরের দিকেই রয়েছে এবং হোস্ট হিসেবে তারা একটা অ্যাডভান্টেজ পাবে। এই জায়গা থেকে এই সিরিজটা বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল, এবং আপকামিং ডেজে আমাদের আরও বেশ কিছু ভাইটাল সিরিজ রয়েছে হোম সয়েলে। ইন্ডিয়ার কথা যদি বলি, তারপরে হচ্ছে আপনার নিউজিল্যান্ডের কথা বলি এবং অস্ট্রেলিয়ার কথা বলি, এই সব দিক বিবেচনায় এই ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশের জন্য, ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করাটা বাংলাদেশের জন্য আসলে কতটা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে? চ্যালেঞ্জিং তো বটেই, এবং প্রত্যেকটা প্লেয়ার উইল বি অ্যাওয়্যার যে তারা লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি, টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি। হ্যাঁ, তারা যেভাবে হোক না কেন, আমার বিশ্বাস যে কালকে বাংলাদেশ জিতবে, বিকজ দে হ্যাভ লট টু লুজ। তারা যদি না জেতে, দে হ্যাভ লট টু লুজ, অ্যান্ড ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল প্লেয়ারের মধ্যে সেই তাগিদটা থাকবে, সেই রিয়েলাইজেশনটা থাকবে, এবং আমার মনে হয় টিম মিটিংয়ে ম্যানেজমেন্ট সবার মধ্যে ওই বিষয়টা যে কতখানি গুরুত্বপূর্ণ। অ্যান্ড সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে তারা যেন প্রেশার না নেয়। আচ্ছা, সেই ম্যানেজমেন্ট থেকে তাদেরকে বলা উচিত হবে যে লোক, আই মিন দিস ইজ ইয়োর গেম, এটা কত ইম্পর্টেন্ট তোমরাই জানো, এখন তোমরা যদি ওয়ার্ল্ড কাপ খেলতে চাও, ইউ নো হোয়াট টু ডু, সো টেক ইট ইজি, ডোন্ট বি আন্ডার টু মাচ প্রেশার, গিভ ইন ইয়োর বেস্ট। এছাড়া তো আর বলার কিছু নাই। প্লেয়ারদের মধ্যে অ্যাবিলিটিস আছে, এবং আমার মনে হয় যে এই ধরনের সিচুয়েশনে বাংলাদেশ যে জিনিসটা করতে হবে, আমি মনে করি, whether you're batting first or whether you're bowling first, put the team under pressure. আচ্ছা, বাংলাদেশ দেখা গেছে, আগেও আমরা দেখেছি, যখন প্রথম দিকে পাওয়ার প্লে বলি কিংবা ফার্স্ট সেশন, when they put the team under pressure, that is when they are একটা অ্যাডভান্টেজ অবশ্যই ক্রিয়েট করে। দুইটা টপিক নিয়ে একটু আলোচনা করবো। ইশতাক ভাই, মিরপুরের উইকেটটা কি এবার একটু ডিফারেন্ট দেখছেন কিনা? যেহেতু হচ্ছে আমাদের ওয়ার্ল্ড কাপটা খেলতে হবে সাউথ আফ্রিকার কন্ডিশনে গিয়ে বা জিম্বাবুয়ে গিয়ে, আমরা জানি পেস অ্যান্ড বাউন্স উইকেট হয়, এবার উইকেটেও কিছুটা চেঞ্জেস আমরা দেখেছি। এইটা কি আসলে সামনে বেশ কিছু হোম সিরিজ আছে, স্পেশালি ইন্ডিয়ার কথা বলবো বা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার কথা বলবো, এই যে প্র্যাকটিসটা বাংলাদেশ এবার করে নিচ্ছে, এর আগের বার একবার বাংলাদেশ আসলে ধরাই খেয়েছিল বলবো, যে বড় বড় টিমকে এনে আমরা স্পিনিং উইকেট বানিয়ে হচ্ছে আমরা জিতেছিলাম, কিন্তু ফলশ্রুতিতে ওইখানে ওয়ার্ল্ড কাপে গিয়ে আমরা কোনো কিছু করতে পারিনি। ওই জায়গা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ এবার রাইট ট্র্যাকে আছে কিনা আমার মনে হয়, এবং এই উইকেটটার মধ্যেও কনসিস্টেন্সি থাকতে হবে। এটা ভালো, এবং আই পার্সোনালি থিঙ্ক দ্যাট মোর দ্যান দ্য রেজাল্ট, এই ধরনের উইকেট যদি বিসিবি যদি
রেগুলার বেসিস যদি বানায় এবং এ ধরনের উইকেট যদি ডোমেস্টিক ক্রিকেটেও যদি খেলানো যায়, অনেক প্লেয়ার বলছিল যে বিভিন্ন জায়গায় উইকেটসগুলো খুব ভালো, গুড ফর ব্যাটিং, গুড ফর ফাস্ট বোলার। আমি অবাক হয়েছি যে সেকেন্ড ম্যাচটাও ওই ধরনের উইকেট হয়েছে, বিকজ আমরা আগে দেখেছি যে হঠাৎ করে সেকেন্ড ম্যাচটা টার্নস আউট টু বি স্লো অ্যান্ড লো উইকেট। বাট এটাতে যদি খেলা হয়, বাংলাদেশের এখন বোঝা উচিত দে হ্যাভ স্ট্রেংথ ইন দ্য ফাস্ট বোলিং। সো আমরা যদি এরকম ওই ধরনের উইকেট বানাই যেখানে ইট হেল্পস ইউর ফাস্ট বোলার্স, it's good because your fast bowlers will be able to take advantage. এবং আমাদের স্ট্রেংথটা কিছুটা হলেও ফাস্ট বোলার্স, they are the strength, তারাই উইকেট নিচ্ছে। সো আই থিঙ্ক যে এবং কিছু অ্যাটাকিং ব্যাটসম্যানরা আছে, যদি এরা রান করতে পারে ইট উইল বি গুড ফর দেম, বিকজ সাউথ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবুয়েতে, এবং হয় কি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ইউজুয়ালি তো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, সো দে উইল প্রিপেয়ার দেমসেলভস। যদি উইকেটটা, let's not worry too much about the results, let's worry যে এইটা আমরা খেলতে অ্যাবজর্ব করেছে এই উইকেটে। লাস্ট কোশ্চেন একটু ছোট করে জানতে চাবো, আমরা ভারতে ওয়ার্ল্ড কাপ টি20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাইনি, ভারতের হচ্ছে আমাদের হোম সিরিজ রয়েছে ভারতের এগেনস্টে। আপনার কাছে কি মনে হয় ভারতকে এই সিরিজটা আমাদের এখানে খেলতে আসবে এবং এই সিরিজটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি হচ্ছে আমরা টি20 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে যদি হচ্ছে সরাসরি কোয়ালিফাই করতে চাই? আমার তো মনে হয় যে যেহেতু দুই দেশের মধ্যে একটা রিলেশনশিপ বিল্ড আপ হচ্ছে, সেটার জন্য আই থিঙ্ক, এবং আইসিসি উইল ট্রাই অ্যান্ড কম্পেনসেট বাংলাদেশ, লস তো হিউজ লস হয়েছে। সো আমার মনে হয় যে আইসিসি উইল ট্রাই, এবং এটা মনে হয় একটা আন্ডারস্ট্যান্ডিং এসছে, বিসিসিআই মনে উইল সেন্ড দেয়ার টিম টু বাংলাদেশ। আমার মনে হয়, আমার এখানে খুব একটা সন্দেহ নাই। এক্স্যাক্টলি, আমাদেরও প্রত্যাশা থাকবে ভারত বাংলাদেশ সফর করবে এবং বাংলাদেশের সামনে যেই ম্যাচগুলো রয়েছে সবগুলো জিতে বাংলাদেশ সরাসরি টি20 ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবে, ইনক্লুডিং কালকের ম্যাচ সহ। ধন্যবাদ ইশতিয়াক ভাই আমাদের সঙ্গে। থ্যাংক ইউ ভেরি মাচ। নারী বিপিএল প্রসঙ্গ, নারী বিপিএল পিছিয়ে গেল, নতুন আরেকটি টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে বিসিবি। 8 দল নিয়ে আগামী 5 মে থেকে প্রথমবারের মতো মাঠে গড়াবে উইমেন্স কাপ। কদিন আগে নারী প্রথম বিভাগ লিগ চালুর দাবিতে বিসিবিতে মানববন্ধন করেন বেশ কয়েকজন ক্রিকেটার। তাদের নিয়ে এবার উইমেন্স কাপ নামে এই টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 8 দলে প্রথম বিভাগে খেলা মোট 112 জন ক্রিকেটার এই টুর্নামেন্টের সুযোগ পাবেন। সব খেলোয়াড়রা পুরো আসরের জন্য 25,000 টাকা করে ম্যাচ ফি পাবেন। এছাড়া প্রতি খেলায় ম্যাচ সেরার পুরস্কার ও আসর শেষে চ্যাম্পিয়ন দলকে প্রাইজ মানি দেওয়া সহ বিভিন্ন ক্যাটাগরিতে ক্রিকেটারদের সম্মাননা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী 14 মে হবে ফাইনাল। সবগুলো ম্যাচ ঢাকায় আয়োজনের সিদ্ধান্ত নিলেও এখনও ম্যাচ ভেন্যু চূড়ান্ত করেনি বিসিবি। এবার নারী ফুটবল, ভারতের গোয়ায় আয়োজিত হতে যাচ্ছে 2026 নারী সাব চ্যাম্পিয়নশিপ, এমনটাই দাবি দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার। আগামী 25 মে থেকে 7 জুন গোয়ার নেহরু স্টেডিয়ামে নারী সাফের আয়োজন করতে যাচ্ছে অল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন। আর ভারতে আয়োজিত হতে যাওয়া সাফে দক্ষিণ এশিয়ার সব দলের অংশগ্রহণ প্রত্যাশা করেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টাল। টানা 2বার নারী সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল নেপাল, আর হিমালয়ের দেশটির দশরথ রঙ্গশালা স্টেডিয়াম বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য পয়বন্ত ভেন্যু। এখানে 2022 সালে প্রথম সাফের শিরোপা ঘরে তুলে বাংলাদেশ। এর 2 বছর পর 2024 সালে আরও একবার সাফের মুকুট জেতে ঋতুপর্ণা আফিদারা। 2026 নারী সাফ আয়োজন নিয়ে তৈরি হয়েছিল সংকট, তবে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার দাবি সেই সংকট কেটে গেছে। টানা 3 বারের আয়োজক নেপাল থেকে সরিয়ে নারী সাফের আয়োজক সত্ত্ব দেওয়া হয়েছে ভারতকে। 2016 সালে সবশেষ নারী সাফ আয়োজন করেছিল দেশটি। নেপালের কাঠমান্ডুর পরিবর্তে ভারতের গোয়ায় আয়োজিত হতে যাচ্ছে 2026 নারী সাফ চ্যাম্পিয়নশিপ। টাইমস অফ ইন্ডিয়ার দাবি, সাফ আয়োজনে সর্বভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে চিঠি পাঠিয়েছে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কট্টেল, যেখানে ভারতে আয়োজিত হতে যাওয়া সাফের সবার অংশগ্রহণ প্রত্যাশা করেন তিনি। সাফভুক্ত 7 সদস্য দেশের জাতীয় নারী দল এই চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বলে আশা করা হচ্ছে, যা এটিকে এই অঞ্চলের অন্যতম প্রধান নারী ফুটবল ইভেন্টে পরিণত করবে। দক্ষিণ এশিয়ায় নারী ফুটবলের উন্নয়ন ও প্রসারে এই আঞ্চলিক সহযোগিতাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। 1999 সালে ছেলেদের সাফ আয়োজন হয়েছিল ভারতের গোয়ায়, তবে ফতোরদার নেহরু স্টেডিয়ামে এই প্রথম নারী সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজিত হতে যাচ্ছে। আর এই টুর্নামেন্ট দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের মান আরও উন্নত করবে বলে প্রত্যাশা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কৈতানো ফার্নান্দেজের।
দক্ষিণ এশিয়ায় নারী ফুটবল এগিয়ে যাচ্ছে এবং কারো যদি প্রমাণের প্রয়োজন হয় তবে এশিয়ান কাপেই তাই স্পষ্ট হয়েছে। ভারত ও বাংলাদেশ এশিয়ার সেরা 10টি দলের মধ্যে রয়েছে এবং নেপালও বেশ শক্তিশালী। আমি নিশ্চিত যে খুব উঁচু মানের ম্যাচ হবে। আগামী 25 থেকে 7 জুন গোয়ায় আয়োজিত হওয়ার কথা রয়েছে সাফ নারী চ্যাম্পিয়নশিপ। ফাহিম ইসলাম, সময় সংবাদ। রাজধানীর প্রতিটি ওয়ার্ডে ফুটসাল খেলার সুবিধা নিশ্চিত করার জন্য মাঠের ব্যবস্থা করা হবে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দেশের শহর ও গ্রাম অঞ্চলে খেলার মাঠ নির্ধারণ, উন্নয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে। সেখানে এই বিষয়টি তুলে ধরেন আমিনুল হক। এছাড়াও রাজধানী ঢাকার মাঠ সমস্যার বিষয়টি উঠে আসে আলোচনায়। মাঠের তীব্র সংকটের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মাঠের জায়গা খুঁজে বের করতে অন্তত 2টি ওয়ার্ডের মাঝখানে একটি খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হবে। যদি তাতেও জায়গা পাওয়া না যায় তবে 3টি ওয়ার্ডের সমন্বয়ে একটি বড় খেলার মাঠের স্থান নির্ধারণ করা হবে। এছাড়া বর্তমান প্রজন্মের কাছে জনপ্রিয় ফুটসাল খেলার প্রসার ঘটাতে প্রতিটি ওয়ার্ডে একটি করে ডেডিকেটেড ফুটসাল মাঠ তৈরি করার পরিকল্পনা রয়েছে বলেও জানান আমিনুল হক। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর, লা লিগা জয়ের ধারা অব্যাহত রাখতে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। লস ব্ল্যাঙ্কোদের প্রতিপক্ষ এলচে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনতে এই ম্যাচে জয় তুলে নিতে চায় মাদ্রিদ। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের হারের ব্যর্থতা ভুলে এপিএল ওয়েস্ট হ্যামের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। দুটো ম্যাচই শুরু হবে আজ রাত 2টায়। সান্তিয়াগো বার্নাবুতে চ্যাম্পিয়ন্স লিগের দাপুটে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। সেই জয়ের সুখস্মৃতি নিয়ে এবার লা লিগায় এলচের মুখোমুখি লস ব্লাঙ্কোস। যদিও লিগের সময়টা ভালো কাটছে না তাদের। শেষ 3 ম্যাচে মাত্র 1 জয়ে লা লিগার শিরোপার দৌড়ে অনেকটা পিছিয়ে পড়েছে মাদ্রিদ। তবে নিজেদের সবশেষ ম্যাচে অতিরিক্ত সময়ের গোলে সেল্টা ভিগোর বিপক্ষে জয় তুলে নিয়েছে রিয়াল। সেই আত্মবিশ্বাস নিয়েই নিজেদের মাঠে সান্তিয়াগো বার্নাবুতে এলচের বিপক্ষে মাঠে নামবে আরবেলোয়া শিষ্যরা। যদিও এই ম্যাচের আগে রিয়াল শিবিরে ইনজুরির লম্বা লিস্ট দুশ্চিন্তায় ফেলেছে কোচ আরবেলোয়াকে। এই ম্যাচে দলের গুরুত্বপূর্ণ 3 ফুটবলার কিলিয়ান এমবাপে, জুড বেলিংহাম ও রদ্রিগোকে পাচ্ছে না রিয়াল। ইনজুরির কবলে মাদ্রিদের ডিফেন্স লাইনও। ক্যারেরাস, মিলিতাও, আলাবাদের ছাড়াই স্কোয়াড সাজাতে হবে রিয়াল কোচকে। আর কার্ড জটিলতায় এই ম্যাচ খেলতে পারবেন না মাস্তান্তুনো। গোনজালো গার্সিয়া, ভিনি জুনিয়র, আর্দা গুলাররা থাকবেন শুরুর একাদশে। কামাভিঙ্গা ও চুয়ামেনিদের সঙ্গে মাঝ মাঠে দেখা যেতে পারে রিয়াল কাস্তিয়ার কয়েকজন ফুটবলারকে। আর ডিফেন্সে অ্যাসেন্সিও, হুইসেনদের সঙ্গে থাকবেন আলেকজান্ডার আর্নল্ড ও ফারান তোরাস। পরিসংখ্যান রিয়ালের পক্ষে কথা বললেও চলতি মৌসুমের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে তারা। নিজেদের মাঠে রিয়ালকে 2-2 গোলে রুখে দিয়েছিল এলচে। তবে সান্তিয়াগো বার্নাবুতে এই ম্যাচে কিছুতেই পয়েন্ট হারাতে চাইবে না মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনতে এলচের বিপক্ষে জয় তুলে নিতে হবে রিয়ালকে। এদিকে চ্যাম্পিয়ন্স লিগে বড় ব্যবধানে হারের ক্ষত নিয়ে ইপিএলে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের প্রতিপক্ষ ওয়েস্ট হ্যাম। ইপিএলে দারুণ ছন্দে থাকলেও টেবিল টপার আর্সেনালের চেয়ে পয়েন্ট ব্যবধানে পিছিয়ে সিটি। ওয়েস্ট হ্যামকে হারিয়ে সেই পয়েন্ট ব্যবধান কমিয়ে আনতে চায় পেপ গার্দিওলার দল। ইপিএলে টানা 7 ম্যাচ অপরাজিত ম্যানচেস্টার সিটি। ছন্দে আছেন আর্লিং হল্যান্ড, স্যাভিনহো ও ফিল ফোডেনরা। ওয়েস্ট হ্যামের বিপক্ষেও সেই ফর্ম ধরে রাখতে চাইবে তারা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ইপিএলের সুপার সানডেতে আলাদা ম্যাচে মাঠে নামবে 2 চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। শিরোপার রেসে পিছিয়ে পড়ল টেবিলের 3 নম্বর স্থান মজবুত রাখতে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের 4 নম্বরে থাকা অ্যাস্টন ভিলা। হারের তিক্ততা ভুলে টটেনহ্যামের বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। জয় পেলে পয়েন্ট টেবিলের 1 ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ অলরেডদের সামনে। ম্যাচটি মাঠে করাবে বাংলাদেশ সময় রাত 10:30টায়। ধুঁকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড যেন আলোর দেখা পেয়েছে মিচেল কেরিকের অধীনে। রেড ডেভিলরা আমরিমের তত্ত্বাবধানে যখন লড়াই করতে হচ্ছিল তলানির দিকে, সেখানে নতুন ভারপ্রাপ্ত কোচ দলটাকে নিয়ে এসেছেন শীর্ষ লড়াইয়ে। শুরুর দিকে হারের কারণে হয়তো শিরোপা জেতা সম্ভব নয়, তবে টেবিলের 3 নম্বরে অবস্থান করে বার্তা দিচ্ছে ভিন্ন কিছুর। জয়ের ধারা অব্যাহত রাখার মিশনে ম্যানচেস্টার ইউনাইটেড মাঠে নামবে অ্যাস্টন ভিলার বিপক্ষে। ম্যাচটা লিগের হিসেবে কম গুরুত্বপূর্ণ হলেও চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার বিচারে বিশেষ 2 দলের জন্য। কারণ সমান পয়েন্ট নিয়ে 3 ও 4 নম্বরে অবস্থান ইউনাইটেড ও ভিলার। শীর্ষ 4-এ থাকলে আগামী মৌসুমে সরাসরি ইউসিএল খেলবে ইউনাইটেড। তাই এই ম্যাচ নিয়ে বেশ সিরিয়াস কেরিক। একই সঙ্গে ছাড় দিতে চাইবে না অ্যাস্টন ভিলার মাস্টারমাইন্ড উনাই এমেরি। তাই লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি হবে বলাই যায়।
বেশ কিছু ইনজুরি সমস্যা নিয়েই মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। মেটিস ডিলিট, প্যাট্রিক ডর্গোদের পাওয়া যাবে না এটা নিশ্চিত। ম্যাসন মাউন্ট, লিসান্দ্রো মার্টিনেজ ইনজুরি কাটিয়ে লড়ছেন একাদশে ফিরতে। গুরুত্বপূর্ণ ম্যাচে ইনজুরি চিন্তার কারণ। কেরিক একাদশ সাজাতে পারেন সাসকো, চুনহা, ফার্নান্দেস, মিয়ানো, ক্যাসিমেরোদের নিয়ে। ইনজুরির সমস্যা আছে অ্যাস্টন ভিলা শিবিরেও, তবে জয় পেতে মরিয়া দুই দলই। লিভারপুল এই মৌসুমে ছিটকে গেছে শিরোপার রেস থেকে, অবস্থান করছে টেবিলের 6 নম্বরে। একই অবস্থানে থেকে লিগ শেষ করলে আগামী মৌসুমে দেখা যাবে না চ্যাম্পিয়ন্স লিগে। সরাসরি কিংবা কোয়ালিফাই খেলে ইউসিএল এ যেতে হলে অন্তত থাকতে হবে 5 নম্বরে। চেলসিকে হটিয়ে 5ম স্থানে ওঠার দারুণ একটা সুযোগ আছে তাদের সামনে। সবশেষ ম্যাচে উলভসের বিপক্ষে হেরেছিল অলরেডরা, তবে মাঝে একটা বিরতি নিয়ে ফিরেছে লিগে। বিশ্রামের পর কোচের প্রত্যাশা ভালো শুরুর। এই ম্যাচে আর্নে স্লট শুরুর একাদশে রাখতে পারেন ফ্লোরিয়ান উইটসকে। তাছাড়া একাদশে থাকতে পারেন মৌসালা, গ্যাকপো, একিতিকে, ভ্যান ডিজেক, রবার্টসনরা। চ্যাম্পিয়ন্স লিগেও সময়টা ভালো যাচ্ছে না অলরেডদের। গ্যালাতাসারের বিপক্ষেও হারতে হয়েছে তাদের, তাই এই ম্যাচ দিয়ে নিশ্চয়ই ছন্দে ফিরতে মরিয়া অলরেডরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এদিকে ফিনালিসিমা নিয়ে জটিলতা আরও চরমে। কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে উয়েফা এবং কনমেবল চ্যাম্পিয়নদের এই ম্যাচ, তা নিয়ে ঐক্যমতে পৌঁছতে পারেনি কোনো পক্ষ। নিরপেক্ষ ভেন্যু হিসেবে মিলান, লিসবন এবং লন্ডনের নাম শোনা গেলেও তা নিশ্চিত নয়। তবে 2-1 দিনের মাঝে আর্জেন্টিনা এবং স্পেন এই ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসবে বলে সংবাদ এসেছে বিভিন্ন গণমাধ্যমে। কাতার থেকে ম্যাচ সরে যাওয়ার পর থেকেই ফিনালিসিমা নিয়ে অনিশ্চয়তা। কদিন ধরে বিভিন্ন ভেন্যুর নাম শোনা গেলেও আদতে সবই উড়ো কথা। উয়েফা এবং কনমেবল চ্যাম্পিয়নের এই ম্যাচ নিয়ে আসলে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি স্পেন ও আর্জেন্টিনা ফুটবল। ভেন্যু নিয়ে সমস্যার কথা বলা হলেও সংকট আসলে ভিন্ন জায়গায়, যা সামনে নিয়ে এসেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান রাফায়েল লুজান। ফিনালিসিমা আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যে হওয়ার কথা থাকলেও এই ম্যাচ নিয়ে উয়েফা এবং কনমেবলের মধ্যে চুক্তি হয়েছে ভিন্ন একটি কোম্পানির সঙ্গে। শুধু এই ম্যাচ নয়, প্রতিষ্ঠানটির চুক্তির আওতায় আছে আরও 5টি ম্যাচ, যার প্রত্যেকটি হওয়ার কথা ছিল কাতারে। 27 মার্চ আর্জেন্টিনা স্পেনের এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কাতারের লুসাইলে। এছাড়াও 31 মার্চ স্বাগতিকদের বিপক্ষে আছে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ। পাশাপাশি এই উইন্ডোতে কাতার এসে ম্যাচ খেলার কথা রয়েছে সৌদি আরব, সার্বিয়া ও মিশরের। কিন্তু মধ্যপ্রাচ্যের অস্থিরতার জন্য অনিশ্চয়তায় পড়েছে সবগুলো ম্যাচ। তবে কাতারে ম্যাচটি অনিশ্চয়তা থাকলেও ফিনালিসিমা খেলতে খুবই আগ্রহী স্পেন ও আর্জেন্টিনা, কারণ বিশ্বকাপের আগে এই মার্চ উইন্ডোর ম্যাচ দিয়ে সম্ভাব্য প্রস্তুতি শেষ করতে চায় দুই ফেভারিট। তাই এই ম্যাচ কোনো কারণে বাতিল হলে ঘাটতি থাকতে পারে দুই দলের বিশ্বকাপ প্রস্তুতিতেই, কারণ হাতে যে সময় আছে এর মধ্যে নতুন করে দুটো আলাদা প্রতিপক্ষ ম্যানেজ করা সবার জন্যই প্রায় অসম্ভব। ফুটবলারদের যাতায়াত কিংবা অবস্থান বিবেচনায় স্প্যানিশ ফুটবল ফিনালিসিমা আয়োজন করতে চায় সান্তিয়াগো বার্নাবেউতে, কিন্তু আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন সভাপতি ক্লদিও চিকি তাপিয়ার পছন্দ বুয়েনোস এইরেসের স্তাদিও মনুমেন্টাল। তবে সেখানে গিয়ে ম্যাচ খেলতে আপত্তি আছে স্পেনের। সবকিছু বিবেচনায় উঠে এসেছে নিরপেক্ষ ভেন্যুর অপশন। আলোচনা চলছে মিলান, লিসবন এবং লন্ডন নিয়ে, যদিও এই বিষয়ে এখনও ঐক্যমতে পৌঁছাতে পারেনি কোনো পক্ষই। আর্জেন্টিনার স্থানীয় গণমাধ্যমে ইঙ্গিত, বিশ্বকাপ প্রস্তুতির কথা মাথায় রেখে 2-1 দিনের মধ্যেই ফিনালিসিমা নিয়ে ঐক্যমতে পৌঁছাতে পারে দুপক্ষ। এসএম ইকবাল, সময় সংবাদ। উত্তরবঙ্গে কৃত্রিম ঘাস দিয়ে বানানো হয়েছে খেলার মাঠ ফুটবল প্রেমীদের কাছে। মাঠ সংকটের কারণে এমন টার্ফ যেন আশার আলো। দেশের জনসংখ্যা বাড়তে থাকার পাশাপাশি নগরায়নের ফলে খেলার মাঠের সংখ্যা ক্রমশ কমছে। এমন অবস্থায় বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে কৃত্রিম টার্ফের মাঠ। বিস্তারিত রেদওয়ান হিমেলের রিপোর্টে। সবুজে মোড়ানো ঘাসের চাদরে ফুটবল নিয়ে ছুটছেন ফুটবলাররা, তবে পুরোপুরি কৃত্রিম এই ঘাস। কংক্রিটের ভিত্তির উপর বিশেষ কায়দায় রাবারের এই ঘাস বসিয়ে তৈরি করা হয়েছে খেলার টার্ফ। মাঠ সংকটে উত্তরের জেলা রংপুরের মিঠাপুকুর উপজেলায় প্রথম বাণিজ্যিকভাবে নির্মাণ করা হলো এই টার্ফের মাঠ। অনেকটা ফুটসাল মাঠের মতো এর আয়তন, গোলবারও কিছুটা ছোট। এক দলে খেলতে পারবেন 6 থেকে 7 জন খেলোয়াড়। শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার নানা বয়সী মানুষ এই টার্ফের মাঠ দেখতে ছুটে আসছেন। প্রথমবারের মতো এই কৃত্রিম ঘাসের মাঠ পেয়ে উচ্ছ্বাসিত ক্রীড়া সংশ্লিষ্টরাও। এখানে খেলতে আসছে অনেক ভালো লাগতেছে। রংপুরে প্রথম এরকম একটা আয়োজন করছে। আমাদের এই রকম জায়গায় একটা যে টার্ফ হইছে
এটা আমাদের জন্য অনেকটা ভালো অপশন। সব মিলে আসলে এটা ভাষায় বোঝাবার মতো না আজকের এই যারা খেলা পছন্দ করে আর কি, আমি মনে করি তার জন্য এই টার্ফটা সবচেয়ে উপযোগী একটা জায়গা। এখন তো মাঠের সংখ্যা কমে যাচ্ছে, তাই বাচ্চাদের খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আশা করি বাচ্চারাও আনন্দিত হবে। আকার ও মানভেদে ৬,০০০ বর্গফুট আয়তনের এই টার্ফ তৈরিতে ব্যয় হয়েছে ১ থেকে ১.৫ কোটি টাকা। ঘন্টা ভিত্তিতে ভাড়ায় মাসে অর্ধ কোটি টাকার ব্যবসা হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বিনিয়োগের নতুন এই খাতকে ব্যবসা বান্ধব বলছেন নতুন উদ্যোক্তা। আমি সবসময় ইউনিক আইডিয়া চিন্তা করি, চেষ্টা করি, খুঁজে খুঁজে বেড়াই। ব্যবসায়ীদেরকে সবসময় বাইরে যেতে হবে, তাহলে আইডিয়া পাবে। এবং আমি এটাকে ভালো উদ্যোগ বলবো, কারণ এখান থেকে আমার মনে হয় ফুটবল এবং ক্রিকেটের ভবিষ্যৎ প্লেয়াররা বের হবে। উদ্বোধনী খেলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে রংপুর কারমাইকেল কলেজ। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। অলিখিত ফাইনালে কাল মুখোমুখি বাংলাদেশ পাকিস্তান। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বিশ্রামে ছিলেন বেশিরভাগ ক্রিকেটার। ভুল শুধরানোর টোটকা দিলেন তালহা জুবায়ের। ভারতে হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। ২৫ মে থেকে ৭ জুন গোয়ায় নেহরু স্টেডিয়ামে বসবে ২৬-এর আসর। বৈরিতা ফুলে বাংলাদেশ পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী AIFF। এই ছিল খেলার সময়। এরপর প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন জিন্নাত রাজা সোয়া। ইকবাল, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।